রাধা, এ কি বালা নিয়ে কোথায় যাচ্ছিস? বিক্রি করে দিতে। আমি জানি অমিত টাকাটা জোগাড় করতে পারবে না। তাই তাই বলে তোর বাবার দেওয়া তোর বিয়ের শেষ স্মৃতিটুকু তুই বিক্রি করে ফেলতে চাস? তাই মা, নিজের সন্তানকে যখন ধরে রাখতে পারলাম না, তখন সামান্য স্মৃতিটুকু ধরে রেখে আর কি হবে মা? না, তুই চাইলেও আমি মা হয়ে তোর জীবনের এই মূল্যবান স্মৃতিটুকু কিছুতেই নষ্ট হতে দেব না মা। আমার এই স্মৃতির বিনিময়ে মিলন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, আমার এই স্মৃতির বিনিময়ে যদি অমিতের স্বপ্ন সার্থক হয়, মিলন যদি মানুষের মতো মানুষ হয়ে আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে ওদের মধ্যেই আমি সুখ খুঁজে পাবো মা। মিলনের মধ্যেই আমি আমার হারানো সন্তানের ব্যথা বলতে পারবো। দোহাই মা, এত বড় পাওয়া থেকে আমাকে বঞ্চিত করো না মা, আমাকে বাধা দিও না। দাদা শোন, দাদা যাস না, তোদের যা খুশি তাই কর। শুধু এইসব দেখার জন্য আমি আজও বেঁচে আছি। আপনি কি হয়েছে? রাজা, ওই ছেলেটা আমার টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি দাঁড়ান, আমি দেখছি। দিচ্ছি দিচ্ছি। উপকার করলে তুমি জানো না, তোমাকে যে কি বলে আশীর্বাদ করবো। খেয়ে নিও, আমি আসি। হ্যাঁ রানী, তুই বড় হয়েছিস মা, এইভাবে রাতে একা একা রাজার কাছে যাস না। বস্তির লোকেরা নানান রকম কথা বলে, নিন্দে করে। করুক, আমি কারুর খাইও না, কারুর পড়িও না। আমার যা খুশি আমি তাই করবো, তাতে বস্তির লোকের কি বলার আছে? আর যদি কারুর কিছু বলার থাকে তাহলে আমাকে এসে বলতে বলো, মেরে একেবারে ওদের দাঁত ভেঙে দেবো। যাই হোক, দেখো বাবা, এসব নিয়ে তুমি কিছু ভেবো না। আমার আবার বেশি কথা বলতে ভালো লাগে না। আসি। এই যে সুন্দরী, এত রাতে খাবার নিয়ে যাচ্ছিস কার জন্যে? আমার সাথে চল না মায়েরি, তোর হাতে করে আজ আমাকে খাইয়ে দিবি। এই জন্মে তো আমার হাতে খেতে পারবি না, পরের জন্মে চেষ্টা করিস। পরজন্মে নয় সুন্দরী, পরজন্মে নয়, আজ রাতেই আমি তোর হাত থেকে খাবো। চল না মায়েরি, চল। আমার হাত ছেড়ে দে বলছি। এই নরম সুন্দর হাত ছাড়বো বলে তো ধরিনি সুন্দরী। তোর জীবনের প্রতি যদি কোনো মায়া থাকে তাহলে হাতটা ছেড়ে দে। কাবাব মে হাঁটি তারা, তুই এর মধ্যে কেন? আমি শেষবারের মতন বলছি, রানীর হাতটা ছেড়ে দে। বাজিরা যে জিনিসে হাত দেয় তার মালিক বাজিরাই হয়ে যায়। বাজিরা, তুই নেশায় ডুবে আছিস, সোজা হয়ে দাঁড়াতে পারছিস না। আর আমি এমন লোকের গায়ে হাত তুলি না যা সোজা হয়ে দাঁড়াবার শক্তি নেই। তুই দেখতে চাস বাজিরার শক্তির নমুনা? রানী, বাজিরা তোর যে হাতটা ধরেছিল সেই হাতটা দিয়ে ওকে একটা থাপ্পড় মার। মার মার, থাপ্পড় মার রানী। কাজটাকে তুই ভালো করলি না রাজা। মনে রাখিস, আমি রঞ্জিত চৌধুরীর লোক। আরে চা, তোর বাপ রঞ্জিত চৌধুরীকে কি বলিস?
সাহস থাকে তাহলে আমার সঙ্গে মোকাবিলা করতে। মোকাবিলা মোকাবিলা করবো আমি? আরে রঞ্জিত চৌধুরী অত বোকা নয়। আজ থেকে জানলাম তোদের শক্তির উপরে ভরসা করা আমার উচিত নয়। আমার সেই হাত চাই যে হাত তোদেরকে আঘাত করেছে। বস, যে আমাকে মারলো তুমি তাকেই চাই। চাই। তোরা ওরই প্রজা আর ও হলো রাজা, তাই আমি চাই রাজাকে। ছেড়ে দে রাজা। কি করে বুঝলি? তোকে আমি না দেখেও চিনতে পারি, অনুভব করতে পারি। তুই যে আমার মনের আসনে বসে আছিস। বৃষ্টি আসছে, তুই বাড়ি যাবি না? আমি চলে গেলে তোর কষ্ট হবে না? কি বলতে চান আপনি মিস্টার মল্লিক? তুমি ব্যবসা করার নামে আমার জমিতে অবৈধ কাজ শুরু করেছ। আমাকে দেখে কি তাই মনে হয়? বাইরের মুখোশ দিয়ে তুমি তোমার ভেতরের চেহারাটা লুকিয়ে রাখতে পারবে না। আমি চাই তুমি আমার জমি ঘর সব ছেড়ে দেবে। মিস্টার মল্লিক, আমি আমার ঘরের জন্য আপনাকে ঘর ভাড়া দিই। ঘর ছাড়বো কি ছাড়বো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি শেষবারের মতো জানতে চাই তুমি আমার ঘর ছাড়বে কি না। যদি না ছাড়ি তাহলে আদালতের আশ্রয় নিতে আমি বাধ্য হব। বেশ, আদালতেই তাহলে আমাদের দেখা হবে মিস্টার মল্লিক। ব্লেড দিয়ে কখনো বট গাছ কাটা যায় না। বস, এর নাম রাজা। আমি এর কথাই তোমাকে বলেছিলাম। এরও একটা কাজের প্রয়োজন আর তোমারও একটা লোকের প্রয়োজন। তুমি তুমি আমায় চেনো? তোমাকে কি করে ভুলবো? তোমার সঙ্গে তো আমার সেই ছোট্টবেলার থেকে সম্পর্ক। অনেকগুলো বছর আগে একটা স্টেশনে তোমাকে ধরার জন্য পুলিশ তাড়া করেছিল। আর একটা ছোট্ট ছেলে সেদিন তোমাকে বাঁচিয়েছিল। তুমি তাকে সেদিন 10টা টাকা দিয়েছিলে মিষ্টি খাওয়ার জন্য। সেই ছোট্ট ছেলেটা অসৎ পথে টাকা বলে সেই টাকাটা তোমায় ফেরত দিয়েছিল। মনে পড়ে? তুমি সেই রাজা? হারানোদের কথা ভুলে যাও রাজা, নতুন করে সম্পর্ক করে নাও। রাজা, রাজা তুমি আমার সঙ্গে কাজ করো, টাকা পাবে, গাড়ি পাবে। রাজা, আমি তোমাকে সুখী দেখতে চাই। যে সুখ ছোটবেলা আমার বাবা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, সেই সুখ তুমি দিতে পারবে? পারবে না। রাজা শোনো, পথে পথে ঘুরেও তুমি দুমুঠো ভাতও জোগাড় করতে পারবে না। এই শহরে যারা ধনী হয়েছে, যারা বড়লোক হয়েছে, যারা গাড়ি বাড়ি করেছে, তারা সব অপরাধের পথ ধরেই করেছে। কেউ ধরা পড়ে, কেউ পড়ে না। তুমি আমার সঙ্গে হাতে হাত মেলাও। তোমার ওই কালো হাতের সঙ্গে আমি হাত মেলাতে পারবো না। আই এম সরি। এই শোনো, আড়াল থেকে আমি তোমার সব কথা শুনেছি। তোমার সাহসের প্রশংসা না করে আমি পারছি না। এই সমাজে পিতৃ পরিচয়হীন এক বেকার যুবকের সাহস ছাড়া আর কি থাকতে পারে বলুন? এই নাও আমার কার্ড। যেদিন প্রয়োজন মনে করবে সেদিন সোজা আমার কাছে চলে আসবে। তোমাকে আমার প্রয়োজন। ধন্যবাদ। রঞ্জিত, তোমার মতো বট গাছ কাটার জন্য আমি ধারালো করাতের সন্ধান পেয়েছি।
কেটে দিদি আবার কাঁদছিস? দেখতে দেখতে 20টা বছর পেরিয়ে গেল, তবু খোকনের জন্য তোর কান্না আজও বন্ধ হলো না। আমি তো মনটাকে শক্ত রাখতেই চাই, কিন্তু কিছুতেই পারি না। মায়ের মন তো বারবার কেঁদে কেঁদে ওঠে। আজকের দিনে আমি খোকনকে হারিয়েছিলাম। এতগুলো বছরে জানি না আমার খোকন কত বড় হয়েছে। ঠিক আমার মতন বড় হয়েছে মা। আরে হ্যাঁ, তাই তো। আরে কে বললো আমাদের খোকন হারিয়ে গেছে? হ্যাঁ, এই দিদি, আজ থেকে রাজা হলো তোর খোকন, আর আমি হলাম ওর মামা। মামা? হ্যাঁ মামা, তুমি হলে আমার ভাগ্নে। এই দিদি, আজ থেকে তোর কান্নাকাটি সব বন্ধ। এখন তোমরা ওই ছেলে আর মা একটু গল্প করো, আমি বেরোচ্ছি। তুই কোথায় যাবি? ওই মিলনের টাকাটা দিয়ে আসতে হবে না? ও, আসি আসি ভাগ্নে। আচ্ছা মা, একটু আগে যে তুমি খোকনের কথা বলছিলে, সে এখন কোথায়? আমি তাকে হারিয়ে ফেলেছি। কোথায় হারিয়ে ফেলেছো? সে এক করুণ কাহিনী। মা, আমাকেও বলবে না? হুম। আজ থেকে 20 বছর আগে। গুরু, রানীর বাবার অবস্থা খুব খারাপ, তোমায় ডাকছি। মা, আমি আমি তো আসছি। চল। হ্যাঁ। বাবা, খুব কষ্ট হচ্ছে তোমার? রাজা এখনো আসছে না কেন? আমার যে শেষ সময় হয়ে এসছে মা। চুপ করো, কিচ্ছু হবে না তোমার, তুমি ভালো হয়ে যাবে। রাজা। কাকা, তুই এসেছিস রাজা, আমার কাছে আয়। আমি ডাক্তার নিয়ে আসছি। রাজা, ডাক্তার ডাকতে হবে না, তুই আমার কাছে বস। আমার রানীর কেউ রইল না, তুই কথা দে রাজা, তুই আমার রানীকে দেখবি। আজ থেকে রানীর দায়িত্ব তুই নিবি। কথা দিলাম, কথা দিলাম। আচ্ছা, আমি মিলনকে দেখছি না। আপনি? আমি মিলনের দাদা। ও আচ্ছা, নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার। মিলন কোথায়? ও তো মল্লিক বাবুর বাড়িতে। মল্লিক? হ্যাঁ বড়দা, এই শহরের বিশিষ্ট শিল্পপতি M.R. মল্লিক। মল্লিক বাবুর একমাত্র মেয়ে রমা, ওর সাথেই তো মিলন পড়াশোনা করে। আপনি রমাদের বাড়িতে গেলেই মিলনকে পাবেন। আচ্ছা, এই মল্লিক বাবুর ঠিকানাটা আপনি জানেন? ঠিকানা? হ্যাঁ, রোড 16, ব্লক ডি, সল্ট লেক। রোড 16, ব্লক ডি, সল্ট লেক। আচ্ছা নমস্কার। নমস্কার। আপনি? আমি মিলনের বড়দা। আপনি অমিত বাবু? আগে হ্যাঁ। আমি মিলনের কাছে আপনার সব কথা শুনেছি। আমি ভেবেছিলাম আমি নিজেই একদিন আপনার বাড়িতে যাব। আসুন, ভেতরে আসুন। মিলন কোথায়? আমি মিলনের পরীক্ষার ফিজের টাকা নিয়ে এসেছি। না না, আপনি মিলনের জন্য ভাববেন না, আমি মিলনের ফিজের টাকা জমা দিয়ে দিয়েছি। আসুন, ভেতরে আসুন। কই, আসুন। ও হ্যাঁ, আসুন অমিত বাবু, আসুন, বসুন। আমি জানি অমিত বাবু, অনেক কষ্ট করে আপনি মিলনকে লেখাপড়া শেখাচ্ছেন। নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে মিলনের সুখের জন্য আপনি দিন রাত পরিশ্রম করে চলেছেন। মিলন আমাকে সব কথা বলেছে। মিলনের সুখী সুখ, আপনি মিলনের সুখে আপনি নিজেকে সুখী মনে করেন, মিলনের হাসিতে আপনার হাসি। মিলন শুধু আমার ছোট ভাই নয়, ও আমার সন্তান। ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা আমার কর্তব্য, আমার দায়িত্ব। আপনি তো মিলনের জন্য অনেক কিছু করেছেন, এবার আমি মিলনের জন্য কিছু করতে চাই। আমি ভেবে রেখেছি, মিলনের পরীক্ষার পর আমি আমার একমাত্র আদরের মেয়ে রমার সাথে তার বিয়ে দিয়ে আমার ব্যবসার সব দায়িত্ব মিলনের হাতে তুলে দেব। আমি মিলনের ভবিষ্যৎ করতে চাই, ওকে ওকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। আমি জানি মল্লিক বাবু, আপনার অর্থ আর প্রাচুর্য দিয়ে
আপনি রাতারাতি মিলনের ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারেন, কিন্তু আমি তো চাই না। আমি চাই না যে অন্য কারোর দয়ায় করুণায় মিলনের সমাজে প্রতিষ্ঠিত হোক। আপনি না চাইলেও মিলন তার জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। অর্থ আর সম্পদ দিয়ে সে তার জীবনের সুখ কিনে নিতে চায়। মল্লিক বাবু, আমার এই বুকে জড়িয়ে আমার আদর্শ দিয়ে মিলনকে আমি মানুষ করেছি। আমি আপনার চেয়ে মিলনকে আর একটু বেশি চিনি। আমার এই বুকে লাথি মেরে আমার আদর্শকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে মিলন আমার জীবন থেকে সরে যাবে, এত বড় অবিশ্বাস আমি ওকে করতে পারবো না। কিন্তু মিলন আপনাকে অবিশ্বাস করতে বাধ্য হবে। আপনি আপনার নিজের স্বার্থের জন্য ওর সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করতে চাইছেন। অবিশ্বাস করতে বাধ্য হবে যেদিন ও বুঝবে যে আপনি আপনার সুখের জন্য মিলনকে তার সুখ থেকে বঞ্চিত করতে চাইছেন। কারণ আপনি মিলনের সৎ ভাই। হ্যাঁ, আমি মিলনের সৎ ভাই। মিলন আমায় অবিশ্বাস করে তো করুক, ওর সেই অবিশ্বাসের ঘৃণা আমি বুক পেতে সহ্য করে নেব। কিন্তু যাকে আমি পিতৃত্বের স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে মানুষ করেছি, সেই সন্তানকে আপনার টাকার কাছে আমি কিছুতেই বিক্রি করতে পারবো না, বিক্রি করব না। আই সি। অবিশ্বাস করতে বাধ্য হবে যেদিন ও বুঝবে যে আপনি আপনার সুখের জন্য মিলনকে তার সুখ থেকে বঞ্চিত করতে চাইছেন। আপনি মিলনের সৎ ভাই, আপনি মিলনের সৎ ভাই, আপনি মিলনের সৎ ভাই। এখন কেমন আছেন? আবার কি হয়েছে ডাক্তার? বলুন ডাক্তার, আমার কি হয়েছে? দুঃখিত, অনেক চেষ্টা করে আপনার হাতটা ঠিক করতে পারলাম না। সারা জীবনের জন্য আপনার হাতটা নষ্ট হয়ে গেছে। অমিত, মিলন কেমন আছে? ভালো। তোকে এমন দেখাচ্ছে কেন? দেখি, শরীর খারাপ? কি হয়েছে? আমার কিছু হয়নি দিদি। এ কি, কি হয়েছে অমিত? না দিদি, মাকে। মা, মা, এদিকে এদিকে এসো। এ কি অমিত, কি করে হলো? কি রে, চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে? মাগো, অ্যাক্সিডেন্টে আমার এই ডান হাতটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছে। মা, অমিত, হে ভগবান, কোন অপরাধে আমার অমিতকে এত বড় শাস্তি দিলে ভগবান? কাঁদছো কেন মা, কাঁদছো কেন? আমার একটা হাত চলে গেছে তো কি হয়েছে মা? আমার ভাই আছে, মিলন আছে। আমার ভাই তো মানুষ হয়েছে মা, সে এসে আমার পাশে দাঁড়াবে, এই সংসারের সব দায়িত্ব বুঝে নেবে। আমাদের দুঃখ কিসের মা? দেখবে মিলন এসে আমাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে, সব দুঃখ ঘুচিয়ে দেবে মা। বৃষ্টি ভেজা রাত
জলে আগুন বৃষ্টি ভেজা এই রাত তবু বুকেতে জলে আগুন অনুরাগে ছোঁয়াতে তুমি এসো আমার বুকেতে অনুরাগে ছোঁয়াতে তুমি এসো আমার বুকেতে এই মনের মাঝে প্রেমের বাঁশি বাজে হৃদয়ে ওঠে কামড় এলো রে এলো রে এলো রে এলো রে জীবনে প্রথম ফাগুন বৃষ্টি ভেজা এই রাত তবু বুকেতে জলে আগুন বৃষ্টি ভেজা এই রাত তবু বুকেতে জলে আগুন বৃষ্টি ধারা আমার সারা ভিজে যায় বৃষ্টি ধারা আমার সারা ভিজে যায় ভেজা পদ্ম তুমি যে দেখবো আমি দুটি চোখে সারাক্ষণ আরে এলো রে এলো রে এলো রে এলো রে জীবনে প্রথম ফাগুন বৃষ্টি ভেজা এই রাত তবু বুকেতে জলে আগুন বৃষ্টি ভেজা এই রাত তবু বুকেতে জলে আগুন এলো রে এলো রে এলো রে এলো রে আহা ও হো। এটা তোমার ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য আর এটা আমাদের শুভ দিনের জন্য মানে মানে খুব সোজা বাপি বলেছে তোমার রেজাল্টের পর আমাদের বিয়ে হবে রমা, আমার সে আশা পূরণ হবে না মা। বাপি এ তুমি কি বলছো ঠিকই বলছি। মিলনকে তুই ভুলে যা, হুম? ভুলে যা। এ বিয়ে হবে না। বাপি কেন তুমি আমাদের ভালোবাসাকে অস্বীকার করছো কেন মিলনকে অস্বীকার করছো মিলনকে আমি অস্বীকার করছি না, অস্বীকার করছি ওর বড় ভাই তোকে। দাদা দাদার আমাকে অস্বীকার করছে আপনার সঙ্গে দাদা দেখা হয়েছিল তোমার বর্তা একদিন আমার বাড়িতে এসেছিল, তোমাদের বিয়ের ব্যাপার নিয়ে তার সাথে আমার কথাও হয়েছিল, কিন্তু উনি চান না যে রমার সাথে তোমার বিয়ে হোক। উনি চান না যে সমাজে তুমি বড় হও, প্রতিষ্ঠিত হও। এই আমি বিশ্বাস করি না আমার বর্দা প্রয়োজন আমার জন্য সবকিছু ত্যাগ করতে পারে আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার নিজের মুখে বর্তাকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে যে তোমার এতদিনের বিশ্বাস আজ অবিশ্বাসে পরিণত হয়েছে। মিলন আমি যাব, আমি প্রমাণ করে দেবো যে আমার আর বর্দার মধ্যে কোন রকম অবিশ্বাসের দেওয়াল করে উঠতে পারে না, কোনোদিনও নয়, কোনোদিনও নয়। বর্দা, তোমার কাছ থেকে জীবনে আমাকে কিছু চাইতে হয়নি, তুমি কষ্ট করে আমাকে সব দিয়েছ। আজ তোমার ভাই, তোমার সন্তান এই দুহাত পেতে রমার ভালোবাসাকে ঠিকতে চাইছে। বলো বর্দা, আবার তুমি ফিরিয়ে দেবে না? আচ্ছা বেশ, আমি কথা দিলাম, কিন্তু তোকে যার কথা দিতে হবে, বিয়ের পর রমা এই বাড়িতেই থাকবে। নিশ্চয়ই থাকবে, রমা এই বাড়িতেই থাকবে, তোমার আর মা সেবা করবে। আচ্ছা ওপরে যা, ওপরে যা।
নমস্কার। মল্লিক বাবু, হ্যাঁ নমস্কার, আসুন বসুন। অমিত বাবু, আমি রমার বিয়ের প্রস্তাব নিয়ে আপনাদের কাছে এসেছি। ও আচ্ছা, আপনি তো জানেন মিলন রমাকে ভালোবাসে, কাজেই আপনাদের অনুমতি পেলে একটা শুভ দিন দেখে বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আমি রাজি নই। এ তুমি কি বলছো মা? ঠিকই বলছি। আমার বড় ছেলে থাকতে ছোট ছেলের বিয়ে? না না, এ কিছুতেই হতে পারে না। মাগো, মাগো, তুমি তো জানো জীবনে আমি কোনোদিন বিয়ে করবো না। তাহলে কেন হতে পারে না মিলনের বিয়ে? এ ঘরে মিলনের নতুন বউ আসবে, লক্ষ্মী আসবে এ বাড়িতে, খুশিতে ভরে যাবে বাড়িটা। দোহাই তোমার মা, তুমি আর অমত করো না। দেখো মিলন আমার ছোট ভাই, ওর খুশি মেনে নেওয়াই তো আমাদের কর্তব্য। নইলে লোকে কি বলবে? বলবে যে আমরা নিজেদের স্বার্থের জন্য মিলনের খুশি মেনে নিতে পারিনি। তুমি কি চাও মা মিলন আমায় অবিশ্বাস করুক? কিন্তু অমিত, আর কোনো কথা নয় মা, আর কোনো কথা বলো না। মল্লিক বাবু, মল্লিক বাবু, আপনি বিয়ের সব ব্যবস্থা করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। অমিত, হ্যাঁ, তুই কি নিজের জন্য কোনোদিন কিচ্ছু ভাববি না? তুই কি রে, কেমন মানুষ তুই? আমি শুধু তোমার ছেলে মা, আর কিচ্ছু নয়। সত্যি সত্যি তুই আমার ছেলে, সত্যি তুই আমার ছেলে। অমিত, দিন। এই নাও 20,000 টাকা। হ্যাঁ, এই যে নিন। কিন্তু মনে রেখো, সময় মতো সুদ সমেত টাকা ফেরত দিতে না পারলে বাড়ির দখল কিন্তু তোমাকে ছেড়ে দিতে হবে। আপনি কিছু ভাববেন না, আমি ঠিক টাকা জোগাড় করে না আপনাকে দিয়ে এই দলিলটা নিয়ে যাব। আসি। হ্যাঁ, পৃথিবীতে আমি অনেক পাগল দেখেছি, কিন্তু বাড়ি বন্ধক রেখে ভাইয়ের বিয়ের টাকা খরচ করে এমন পাগল দেখিনি। রমা, রমা মা, এসো বাবা এসো। হ্যাঁ, রাখো, এইখানে রাখো। এই নাও। নমস্কার। কেমন আছিস মা? তুমি কেমন আছো বাবা? ভালো। জিনিসগুলো দেখ তো মা, পছন্দ হয় কিনা। আমার বাবা এমন জিনিস কিনতেই পারে না যে আমার পছন্দ হয় না। এতদিন ঘরটা ভীষণ থাকা পাকা লাগছিল। মল্লিক মশাই, আমরা গরিব, এই দামি জিনিসগুলো এনে আমাদের দারিদ্রকে উপহাস না করলেই পারতেন। না না, উপহাস করতে আসিনি। আমি আমার মেয়ের জন্য এগুলো উপহার হিসেবে নিয়ে এসেছি। আর একটা কথা তো সত্যি, আমার মেয়ে সব সময় দামি দামি জিনিসই ব্যবহার করেছে। রমা এখন আমাদের বাড়ির বউ। আমাদের পরিচয়টাই ওর জীবনে এখন সবচেয়ে বড় পরিচয়। তাই রমার জীবনের বর্তমান পরিচয়টাকে ছোট করে দেয় এমন কাজ আপনি নিশ্চয়ই করবেন না। না না না, আপনাদের ছোট করার জন্য আমি এগুলো নিয়ে আসিনি। বাবা হিসেবে রমার সুখের জন্য এগুলো এনেছিলাম। মেয়ের সুখের জন্য বাবা মার আশীর্বাদটাই সব থেকে বেশি প্রয়োজন। কালার টিভি, ডেস্কের, ভিসিআর এসবের কোনো দরকারই হয় না মল্লিক মশাই। রমা, আমি এই জিনিসগুলো উপহার হিসেবে নিয়ে তোকে দেখতে এসেছিলাম। তোকে অপমানিত হতে নয়। মিলনকে তুই জিজ্ঞেস করে দেখিস, যদি সেও ওই একই কথাই বলে তাহলে তাহলে তুই জিনিসগুলো বাইরে ফেলে দিস। বাইরে। বাবা, আপনার বাড়ির বউ হয়ে এসেছি বলে কি আমার বাবার আমার প্রতি কোনো দায়িত্ব নেই, কোনো অধিকার নেই? আমার বাবাকে আপনি অপমান করলেন। বৌমা, তুমি আমার কোম্পানিতে চাকরি করবে, সেটা আমার কাছে খুব খুশির ব্যাপার। কিন্তু তোমার বড়দা হয়তো তোমার এই সিদ্ধান্তটা মেনে নাও নিতে পারে। কেন মেনে নেবেন না? আমি যদি অন্য কোথাও চাকরি করতাম আর বর্দা যদি সেটা মেনে নিতে পারতো, তাহলে আপনার এখানে চাকরি করলে বর্দা সেটা মানতে পারবেন না কেন? ওয়েল মিলন, তাহলে আগামীকাল থেকে তুমি ম্যানেজার হিসেবে জয়েন করো। আমি খুশি হয়েছি মিলন, খুব খুশি হয়েছি। তুমি তোমার নিজের ভালো মন্দ বুঝতে শিখেছো। ওকে। পাগলও নিজের ভালো বুঝে।
একমাত্র বুঝতে চাস না তুই। কি বলতে চাস তুই? বলতে চাইছি যে এভাবে তোর জীবন চলতে পারে না। গুন্ডামি আর রংবাজি করে কারো কিছু হয় না, হতে পারে না। ওই আজকাল দেখি তুই জীবনের সম্বন্ধে খুব বড় বড় লেকচার মারছিস। হ্যাঁ, জীবনের সম্বন্ধে তুই কি জানিস, কি বুঝিস থেকে? হ্যাঁ, আমি বেশি কিছু বুঝতেও চাই না, জানতেও চাই না। শুধু এটুকুনি বলতে চাই, তুই সৎ পথে একটা চাকরি করবি। সেই চাকরির টাকায় আমাদের একটা ছোট্ট সংসার হবে। সেই সংসারে স্বাচ্ছন্দ্য না থাকুক, সুখ থাকবে, শান্তি থাকবে, প্রাণের ছোঁয়া থাকবে, হৃদয়ের ভালোবাসা থাকবে। আমার ভালোবাসার দাবিতে আমি যদি তোর কাছে এইটুকুনি চাই, সেই চাওয়াটা কি আমার অন্যায়, অপরাধ রাজা? আমি তোকে কথা দিচ্ছি রানী, আমি তোর কথা রাখবো। এবার আমি চাকরি করব, নতুন নতুন জীবনের পথে পা রাখবো। আর আমার সেই নতুন জীবনে তুই হবি আমার প্রেরণা, আমার শক্তি, আমার সাহস। শক্তি, সাহস দুটোই তোমার আছে। আর আছে বলি সেদিন তোমাকে আমি আমার কার্ডটা দিয়েছিলাম। আজ থেকে তুমি আমার সিকিউরিটি হিসেবে চাকরি করবে। আপনি আপনি সত্যি আমাকে চাকরি দিলেন স্যার? আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমার জীবন দিয়ে আপনার উপকারের ঋণ শোধ করবো। ঋণ নয়, যদি মনে করো আমি তোমার উপকার করেছি, তাহলে তুমি আমার জন্য একটা উপকার করবে। বলুন স্যার। রঞ্জিত চৌধুরী মন্ডল পাড়াতে আমার একটা জমি দখল করে রেখেছে। আমি সেই জমি দখল আবার ফিরে পেতে চাই। আপনার জমি আপনি পেয়ে যাবেন স্যার। শোনো রাজা, রঞ্জিত চৌধুরী একটা কথা সেদিন আমাকে বলেছিল, ব্লেড দিয়ে নাকি বট গাছ কাটা যায় না। ও ঠিকই বলেছে, কারণ ও জানতো যে ওর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই ও নিজেকে বটগাছ বলেছে। কিন্তু আজ জানবে যে ওর একটা প্রতিদ্বন্দ্বী জন্মেছে, যে শুধু একটা সামান্য শেভিং ব্লেড নয়, বটগাছ কাটার ধারালো করাত। রাজা তুই? হ্যাঁ আমি, তোদের বস রঞ্জিত চৌধুরীকে বলে দিস যে কাল দুপুর 12টার মধ্যে এই জমির দখল ছেড়ে দিতে হবে। এটা রাজার আদেশ। কাল দুপুর 12টা। হ্যাঁ, কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। স্যার, রঞ্জিত চৌধুরী আসছেন, ওকে বাইরে অপেক্ষা করতে বলো। স্যার, আপনাকে অপেক্ষা করতে বলেছেন। আরে রঞ্জিত চৌধুরী কারো ডাকের জন্য অপেক্ষা করে না। স্যার, হোয়াট ইজ দিস মল্লিক? তোমার অফিসে আমাকে অনুমতি নিয়ে আসতে হবে। ও তুমি? আমি তো মনে করেছিলাম জুতো পালিশওয়ালা। আরে ভাই, ওর নামও রঞ্জিত চৌধুরী। রমেন, উনি আমাদের নিজেদের লোক। যাও যাও যাও, 2 কাপ চা নিয়ে এসো। আচ্ছা স্যার। স্যার, ভেতরে আসতে পারি? এসো রাজা, এসো এসো। আরে এই তো চাও এসে গেছে গরম গরম। এই নাও রাজা। থ্যাংক ইউ। ও, তুমি চা খাবে? রমেন, আরেক কাপ চা। মিস্টার মল্লিক, রাজা আমাকে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে এসেছে। আমি জানতে চাই ওকে আপনি পাঠিয়েছেন কিনা। ইয়েস, রাজা হলো আমার সিকিউরিটি অফিসার। রাজা তাহলে এখন আপনার সিকিউরিটি অফিসার? হ্যাঁ, আচ্ছা। এই সমাজে আমরা দুজনেই পাপী। কে কত বড় পাপী সেটা সময় জবাব দেবে। ও হ্যাঁ মিস্টার চৌধুরী, ঢোকার সময় আপনি রেজিস্ট্রি খাতে আপনার নাম ঠিকানা লিখতে ভুলে গেছেন, এটা দয়া করে সই করে দেবেন। মিস্টার মল্লিক, কিরকম বেতমিজ লোক আপনি রেখেছেন? বাস্তবে আপনি ঢোকার সময় দরবানকে ধাক্কা মেরে ঢুকেছেন। মিস্টার মল্লিক, দেখো রঞ্জিত, ওর যা ডিউটি ও তো তা পালন করবেই। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। তাহলে আপনি আমাকে ডেকে আগামীকাল বেলা 10টার মধ্যে তুমি আমার জমি ছেড়ে দেবে। একদিন তোমাকে আমি আদালতের ভয় দেখিয়েছিলাম, আজ আমার সেই আদালত তোমার সামনে। সাইন করে দিন। এক মিনিট, আমি আপনাকে সার্চ করব। হোয়াট? কি হচ্ছে কি সব? আপনি তো জানেন যে আমি একটা সিকিউরিটি অফিসার, আমার যাকে সন্দেহ তাকে আমি সার্চ করবো। হাত তুলুন।
হাত তুলুন। You may go now. আচ্ছা। সাব্বাস সাব্বাস রাজা। হ্যালো বস, জেল থেকে কবে ছাড়া পেলি? কাল। রঙ্গা, আগামীকাল মল্লিকের জমিটা দখল নিতে রাজা আসবে। তুই ওর হাত পা ভেঙে গুড়িয়ে দিবি। টাকা যা লাগে আমি দেব। কাজ হয়ে যাবে বস। বারোটা বেজে 5 মিনিট হয়ে গেছে। জমির দখল ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু জমি এখনো খালি হয়নি। কাজে কষ্ট করে জমির দখলটা আমাকেই নিতে হবে। এই শহরে এমন কোনো মায়ের লাল নেই যে রঙ্গাকে জমি থেকে উচ্ছেদ করে। তোর জীবনের প্রতি যদি কোনো মায়া থাকে, যা যা ফিরে যা। যাব, অবশ্যই যাব, তবে যাওয়ার আগে তোদের এই কটাকে হাসপাতালে ভর্তি করে দিতে হবে। যাবো। চল চল চল, বাইরে চল বাইরে চল। তোদের ওই বাপ রঞ্জিত চৌধুরীর সাইনবোর্ডটাকে নামিয়ে মল্লিক ইন্ডাস্ট্রির সাইনবোর্ডটাকে লাগিয়ে দে। চল আয় আয়, বাইরে বাইরে। Ja, 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 ja. Pull it up. No matter. বড়দা এদিকে এসো। এই দেখো সব ফেলতে ফেলতে আসছে। কি রে? কি? বড়দা এনাও তোমার পাঞ্জাবি। ও বাবা, পাঞ্জাবি। দেখি, দেখি। মা এনাও তোমার শাল। ওমা, আমার তো শাল। দেখো কিরকম হয়েছে। দেখি। দিদি দেখ। এনাও তোমার শাড়ি। আমার? আরে বাহ। আর বড়দা এই যে। আমার মাইনের টাকা। বাহ। হ্যাঁ তা এটা আমাকে কেন দিচ্ছিস? বৌমাকে দে। না না বড়দা, বৌমা তো ছেলে মানুষ, ও সংসারে কি বুঝবে। না না শোনো বড়দা, আমার রোজগারের টাকা তো সংসারের জন্যই, আর সংসার তো তুমি দেখাশোনা করবে। আমার কাজ হচ্ছে টাকা উপার্জন করে আনা, আর তোমার কাজ হচ্ছে পায়ের উপর পা তুলে সেগুলোকে খরচা করা। মিলন, বৌমার জন্য কিছু আনিসনি? না দিদি, রমার অনেক আছে, তাই ওর জন্য কিছু আনিনি। না না মিলন, এটা তুই ঠিক করিসনি। বৌমা ছেলে মানুষ, কষ্ট পাবে। ঠিক আছে, আমি রমাকে বুঝিয়ে বলছি। দাঁড়াও আমি আসছি। না মা, টাকাটা রাখো। রমা, রাগ করেছো? বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার অনেক কাপড় চোপড় আছে বলেই তোমার জন্য কিছু আনিনি। মিলন, তোমার রোজগারের টাকা দিয়ে তুমি যদি আমাকে একটা রুমালও কিনে দিতে, আমি সেটাকে 7 রাজার ধন মনে করে বুকে তুলে দিতাম। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ। পাগলি মেয়ে। আরে কি হলোটা কি? কাজ করতে দে। চোখ বন্ধ কর। কেন চোখ বন্ধ করবো? বলছি চোখ বন্ধ কর। উফ,
আচ্ছা বেশ, চোখ বন্ধ করলাম। এবার বল, কি হয়েছে? বলবো? শাড়ি? শাড়ি কার জন্য? আবার মনের মানুষের জন্য। তুমি রাজা, আমি রানী তোমার, তুমি আমার প্রেম স্বপ্ন। তুমি রানী আমি রাজা তোমার, তুমি আমার প্রেম স্বপ্ন আমার। ও রানী, ও রানী, তুমি রানী আমি রাজা তোমার, তুমি আমার প্রেম স্বপ্ন আমার। তুমি রাজা, আমি রানী তোমার, তুমি আমার প্রেম স্বপ্ন। আমি রাজা তোমার, তুমি আমাদের স্বপ্ন আমার। তুমি আমার চোখের আলো, তুমি আমার স্বপ্ন আশা। ও তুমি আমার চোখের আলো, তুমি আমার স্বপ্ন আশা। জনম জনম ধরে বাঁধব মোরা ভালোবাসার ঘর স্বপ্ন আমার। তুমি রানী আমি রাজা তোমার, তুমি আমার স্বপ্ন আমার। ও রানী, ও রানী, তুমি রাজা, আমি রানী তোমার, তুমি আমার প্রেম স্বপ্ন আমার। তুমি রানী আমি রাজা তোমার, তুমি আমার স্বপ্ন আমার। ধরো। কি হয়েছে আমাকে বলো। আচ্ছা তুমি আমাকে বলতে পারো, মা বড়টা তোমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিল কেন? আজ হঠাৎ এই প্রশ্ন কেন রমা? এটা আমার প্রশ্নের উত্তর হলো? আসলে আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। বড়টা তোমাকে মানুষ করেছিল একটু সুখ শান্তির আশায়, কিন্তু তুমি বড়টাকে ওসব দেবার বদলে কেবল শাস্তি দিয়ে যাচ্ছ। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তুমি বুঝতে চেষ্টা করছো না তাই বুঝছো না। একই সংসারে তুমি আমি নতুন জামা কাপড় পরবো, আর ওরা কষ্ট করবে, এ কিছুতেই হতে পারে না। রমা এসব কথা আমি কোনোদিনও ভাবিনি, সত্যি খুব ভুল হয়ে গেছে।
এ ভুল তুমি নিজে ইচ্ছে করেই করেছো। আর যদি মাইনের টাকাটা আমার হাতে দিতে, তাহলে সংসারে সবার প্রয়োজন আমি নিজে হাতে মেটাতে পারতাম। মা বর্তাকে একটু শান্তি দিতে পারতাম। তো ভাই তোমার তোমার মা বর্তাকে সেবা করার অধিকারটুকু আমাকে দাও। ঠিক আছে রমা, এই নাও সংসার খরচের টাকা। আজ থেকে সংসারের সব দেখাশোনা তুমি করবে। বর্দা আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে। আমি বর্দাকে একটু বিশ্রাম দিতে চাই। আসি। হুম। হ্যাঁ রে মিলন, আমি আমায় কিছু বলবে বর্দা? হ্যাঁ বলছিলাম যে তুই বলেছিলি না যে 2 তারিখে আমায় ওই বাড়ি বন্ধকে টাকাটা দিবি, তা আজকে দিবি? বর্দা, এখন থেকে সংসারের সব খরচ রমাই করবে, তাই মাইনের সব টাকা আমি রমাকে দিয়ে দিয়েছি। আর বর্দা, হ্যাঁ। তুমি সংসারের জন্য অনেক কষ্ট করেছো, তাই আমি চাই বর্দা যে তুমি এখন একটু বিশ্রাম নাও। হ্যাঁ বর্দা, আসি বর্দা। হ্যাঁ আয় 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 আয়। আসি। তোর বাবা মারা যাবার পর আমি নিজে কোনোদিন সংসারের দিকে তাকাইনি। বড় ছেলে হিসেবে সেই দায়িত্বটা তুই পালন করেছিলি। আর আজ আজ এই পরিবর্তন কেন রে? মা, বৌমা নিজে সংসারের সব দায়িত্ব বুঝে নিতে চাইছে, এটা তো খুব আনন্দের কথা মা। কিন্তু পাওনাটাকে সব টাকা তো তোকেই শোধ করতে হবে। হ্যাঁ, তাই তো ভাবছিলাম। আর সেই টাকার জন্য তুই বৌমার কাছে হাত পাতবি না? তা কিছুতেই হয় না। আমি নিজে যাব বৌমার কাছে। মা বলছিলাম, চুপ কর। বৌমা, আমি জানি আপনি কি বলতে এসেছেন। রেশন, লন্ড্রি, মুদি দোকানের টাকা আমি দিয়ে দেবো। কিন্তু বৌমা, সংসার খরচ ছাড়াও প্রতি মাসে একটা বাড়তি খরচ আছে। বাড়তি খরচ? হ্যাঁ বৌমা, অমিত এই বাড়িটা বন্ধক রেখে কিছু টাকা নিয়েছিল, আর তাই প্রতি মাসে 2000 টাকা করে সুদ সমেত তাকে দিতে হয়। আজ সেই টাকা দেবার তারিখ। সংসার খরচের জন্য যে টাকা প্রয়োজন সেটা আমি নিশ্চয়ই দেব, কারণ আমি এই সংসারে থাকি। কিন্তু আপনার বড় ছেলে টাকা ধার করেছে, সে টাকা মিলনের পরিশ্রমের টাকা থেকে শোধ করবেন, এটা ঠিক নয়, এটা অন্যায়। বৌমা, বাড়ি বন্ধক রেখে টাকা ধার করার তো কোনো কারণ দেখছি না। নিশ্চয়ই আপনার বড় ছেলে কোনো খারাপ নেশা করার অভ্যেস ছিল। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। অমিতের একটা খারাপ নেশা ছিল, আর সেই নেশা হলো তোমার স্বামীকে মানুষ করা, সমাজে প্রতিষ্ঠিত করা। আর এই নেশায় দিন রাত পরিশ্রম করতে করতে ওর স্বভাবটাই খারাপ হয়ে গেছে। আপনি যাই বলুন, কিন্তু সংসার খরচ ছাড়া কোনো অতিরিক্ত টাকাই আমার কাছে নেই। তাছাড়া আপনারও ভাবা প্রয়োজন, মিলনের একা আয়ের উপর সমস্ত সংসারটা চলছে। আয় করার কোনো দ্বিতীয় জন নেই। বরটা পঙ্গু হয়ে বসে আছে, তার উপর আপনার মেয়ে স্বামীর ঘর ছেড়ে এখানে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছে। মা হয়ে মিলনের ভবিষ্যৎটাও আপনার ভাবা প্রয়োজন, কারণ মিলন আপনার আপন ছেলে। বৌমা, কে আপন ছেলে আর কে সৎ ছেলে এই কথাটা দ্বিতীয়বার এ বাড়িতে উচ্চারণ করবে না।